একটি পস্কো আইনের মামলা, যেখানে এক কিশোরীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে এক যুবকের। তাদের মধ্যে বিয়েও হয়, কিন্তু সেই সম্পর্কই পরিণত হয় একটি ফৌজদারি মামলায়। আদালতে ধর্ষণের অভিযোগ, কঠিন সাজা, সমাজে অবহেলা, সব মিলিয়ে একটি জটিল পরিস্থিতি তৈরি হয়। অবশেষে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয় এই মামলায়। আজ আমরা জানব সেই আলোচিত মামলার পেছনের সত্য, ভুক্তভোগীর কষ্ট, আইনি জটিলতা এবং আদালতের মানবিক রায় সম্পর্কে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর ল স্কুল। ঘটনার সূত্রপাত হয় যখন এক 14 বছর বয়সী কিশোরী তার চেয়ে 12 বছরের বড় এক ছেলের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং মন্দিরে গিয়ে বিয়ে করে। মেয়েটির মা 29 মে 2018 তারিখে একটি প্রথম এফআইআর দায়ের করেন এবং তার মা অভিযোগ জানান যে তার নাবালিকা মেয়ে 20 মে 2018 তারিখে বিকেল 5:30টায় কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যান, অর্থাৎ পালিয়ে যান। অনুসন্ধান করে জানা যায় যে অভিযুক্ত তাকে বাড়ি থেকে পালিয়ে যেতে প্ররোচিত করেছিল। অভিযুক্ত তার 2 বোনের সাহায্যে এটা করেছিল। মেয়েটির মা অভিযুক্তর বাড়িতে গিয়ে বারবার তার মেয়েকে ফিরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেন, কিন্তু মেয়েটি ফিরে আসেনি এবং মেয়েটির পরে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। এরপর মেয়েটির মা পক্সো আইনে, ভারতীয় দণ্ডবিধি অর্থাৎ আইপিসি 376(2)(n) এবং 376(3) এবং পক্সো আইনের ধারা 6-এ মামলা দায়ের করে। ছেলেটির বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা হয়। আইপিসি 376(2)(n) যেখানে একাধিকবার ধর্ষণ অর্থাৎ রিপিটেড রেপ সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে, এই ধারায় কমপক্ষে 10 বছরের সশ্রম কারাদণ্ড বা আজীবন কারাদণ্ড শাস্তি দেওয়া হয়, সঙ্গে থাকে কি জরিমানা। 376(3) ধারা অনুসারে 18 বছরের কম বয়সী কোনো মেয়েকে ধর্ষণ করলে তার বিরুদ্ধে এই ধারা দেওয়া হয় এবং এই ধারায় 20 বছর সশ্রম কারাদণ্ড কমপক্ষে দেওয়া হয়, যা আজীবন পর্যন্ত হতে পারে, সঙ্গে জরিমানা থাকে এবং সেই জরিমানার অর্থ ভিকটিমের চিকিৎসা এবং পুনর্বাসনে ব্যয় করার কথা বলা হয়। পক্সো আইন ধারা 6, এই ধারায় বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি এমন ধরনের যৌন নির্যাতন করে যেটা গুরুতর প্রকৃতির হয়, ঠিক আছে, তবে এই ধারায় তাকে শাস্তি দেওয়া হবে। এর শাস্তিও 20 বছর থেকে আজীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে, সঙ্গে জরিমানা হয়, যা ভিকটিমসের কল্যাণে ব্যবহৃত হওয়ার কথা বলা হয়। বারুইপুরের বিশেষ পক্সো আদালত অভিযুক্তকে 20 বছরের সশ্রম কারাদণ্ড ও জরিমানা দেয়। অভিযুক্ত এই রায়কে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করে। এরপর পুলিশ মেয়েটিকে বাড়িতে ফিরিয়ে আনে, কিন্তু তার পরিবার তার সঙ্গে ভালো ব্যবহার করেনি এবং সে সমাজে ও স্কুলে হেয় প্রতিপন্ন হয়। যাকে সে তার স্বামী মনে করত তাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়। এই মামলার প্রেক্ষিতে হাইকোর্ট একটি বিতর্কিত মন্তব্য করে। সেই মন্তব্যটি হচ্ছে কি না, হাইকোর্ট এটা বলে যে কিশোরীদের যৌন আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করা উচিত। এই বক্তব্য সমাজের বিভিন্ন মহলে কিন্তু চরমভাবে সমালোচিত হয় এবং এটি একটি মোরাল পুলিশিং হিসাবে দেখা হয়। অর্থাৎ হাইকোর্ট যে মোরাল পুলিশিং করতে পারে এটা লোকের ঠিক হজম হয় না, তাই সবাই এই বিষয়টার সমালোচনা করতে থাকে। সুপ্রিম কোর্ট একটি সুমোটো ফাইল করে, অর্থাৎ নিজে থেকেই এই বিষয়ে হস্তক্ষেপ করে এবং হাইকোর্টের ওই মন্তব্যের কড়া সমালোচনা করে। তারা বলে যে হাইকোর্টের কাজ কিন্তু নৈতিকতা শেখানো নয়, অর্থাৎ হাইকোর্ট এখানে মোরাল পুলিশিং করতে পারে না এবং এই ধরনের মন্তব্য যে কিশোরীরা আছে তাদের ডিগনিটিকে ক্ষুণ্ণ করে। এই রায়টিকে বলা হয়েছে, অর্থাৎ সুপ্রিম কোর্ট পরবর্তী সময়ে যে রায় দিয়েছে সেটাকে ভূমিকম্প সদৃশ্য ও চোখ খুলে দেওয়ার সিদ্ধান্ত বলা হয়েছে। সর্বোচ্চ আদালতের রায়ে আদালত একটি মর্মস্পর্শী বাক্য লেখে, সেখানে বলে যে সমাজ তাকে বিচার করেছে, বিচার ব্যবস্থা তাকে ব্যর্থ করেছে, আর তার নিজের পরিবার তাকে পরিত্যাগ করেছে। সুপ্রিম কোর্ট এক্ষেত্রে হাইকোর্টের রায়কে বাতিল করে জানায় যে
আইন অনুযায়ী ধর্ষণ সংঘটিত হয়েছে, কিন্তু অভিযুক্ত অপরাধী। কিন্তু যে ভিকটিমস, তার সামাজিক ও মানসিক অবস্থার কথা খেয়াল রেখে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে 3 সদস্য বিশিষ্ট একটি এক্সপার্ট কমিটি গঠন করতে বলে, যার মধ্যে থাকবে একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, একজন সমাজবিজ্ঞানী এবং একজন শিশু কল্যাণ আধিকারিক। এই কমিটি গঠনে রাজ্য সরকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস এবং টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সের সাহায্য নিতে পারে। একটি শিশু কল্যাণ অফিসারকে কমিটির সমন্বয়কারী ও সেক্রেটারি হিসাবে নিয়োগ করা হবে। কমিটি প্রাথমিক ও চূড়ান্ত রিপোর্ট দেয়, যার ভিত্তিতে আদালত রায় দেয়। বিচারপতি অভয় ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চে এই মামলার শুনানি হয় এবং এর ঐতিহাসিক রায়টি দেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভয় এস ওকা। এই যে মেয়েটির কথা আমরা শুনছি, যে 14 বছর বয়সী মেয়েটি, সে ছেলেটির সঙ্গে বিয়ের পর প্রেগনেন্ট হয়ে পড়ে এবং একটি কন্যা সন্তানের জন্ম দেয় এবং ফের তার স্বামীর সাথে সে থাকতে শুরু করে। এবং অভিযুক্ত অত্যন্ত গরিব মানুষ, সে দৈনিক মজুরিতে কাজ করা একজন দরিদ্র যুবক, যার ঘর ইটের দেয়াল, প্লাস্টিকের ছাউনি। তার পরিবারের পক্ষে পুষ্টি, শিক্ষা বা স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সম্ভব নয়। কিশোরী জানায় যে তার পরিবারেরও সামাজিক অবহেলার পর তার স্বামী একমাত্র ভরসা, অর্থাৎ মেয়েটিকে সমাজ কিন্তু মেনে নেয় না, তাকে কটূক্তি, তাকে ব্যঙ্গোক্তির শিকার হতে হয় এবং এক্ষেত্রে তার স্বামী একমাত্র ভরসা বলে সে মনে করে। এবং তার স্বামীকে যেহেতু 20 বছরের জেল দেওয়া হয়েছিল, তাহলে সে জামিন করাতে গিয়ে প্রায় 1,35,000 টাকা ধার করে এবং বিভিন্ন আইনজীবীর দ্বারা সে বিভিন্ন ক্ষেত্রে ঠকেও যায়। কমিটি যে রিপোর্ট দেয়, অর্থাৎ যে কমিটিকে সুপ্রিম কোর্ট ঠিক করে দিয়েছিল, কমিটির রিপোর্টে এইসব বিষয় কিন্তু স্পষ্টভাবে উঠে আসে। রিপোর্টে বলা হয় যে সমাজ ও পরিবার এবং স্কুল থেকে মেয়েটিকে যথেষ্ট উপেক্ষার শিকার হতে হয়েছে, অর্থাৎ সমাজ কিন্তু মেয়েটিকে ক্রমাগত কটূক্তি করে গেছে, ঠিক আছে। এবং মেয়েটির মধ্যে এসবের একটা নেগেটিভ এফেক্ট পড়েছে, তার মধ্যে একটা একাকিত্বের সৃষ্টি হয়েছে এবং স্বামী এবং তার যে সন্তান, এই ক্ষেত্রে তার একমাত্র আশ্রয় বলে সে মনে করেছে। এবং এখানে আমরা আইনের চোখে কী দেখছি না, যেহেতু আইনের চোখে তার স্বামী একজন ধর্ষক, অর্থাৎ এই কারণে ধর্ষক না, সুপ্রিম কোর্ট এটাও বলে দেয় যে আইন অনুযায়ী 18 বছরের নিচের কোনো কিশোরীর সঙ্গে যৌন সম্পর্ক ধর্ষণ হিসাবে গণ্য হয়, সে বিবাহিত হোক বা রাজি থাকুক বা না থাকুক, এটা কোনো ম্যাটার নয়। 18 বছরের কম বয়সী হলেই সেটা রেপ বলে গণ্য হবে। কিন্তু এই মামলাটি একেবারে ব্যতিক্রমী। আদালত জানায় মেয়েটি ধর্ষণের চেয়ে বেশি আঘাত পেয়েছে আইন প্রয়োগের পদ্ধতি ও ব্যবস্থার কাছ থেকে। সে একা হাতে তার ছোট্ট পরিবারকে রক্ষা করতে চেয়েছে, অর্থাৎ তার স্বামীকে রক্ষা করতে চেয়েছে, সে স্বামীর সাথে থাকতে চেয়েছে, তার স্বামী সন্তান নিয়ে যেমন হয় আর কি, সে কিন্তু সুখে ঘর করতে চেয়েছে, কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়নি। তার একমাত্র ভরসা তার সন্তানের পিতা, তার স্বামীকে জেলে যেতে হয়েছে আইনের ফেরে পড়ে। তো আদালত বলে যদিও অপরাধ প্রমাণিত হয়েছে, কারণ আইনে অপরাধ প্রমাণিত হবেই, তো আইনে যেহেতু অপরাধ প্রমাণিত হয়েছে, কিন্তু আরও শাস্তি মেয়েটি ও তার সন্তানের উপর অবিচার হবে। অর্থাৎ সেই যে ছোট্ট বাচ্চাটি, যার কোনো দোষ নেই, যে তার বাবাকে হারিয়েছে শুধুমাত্র নিয়মের ফেরে পড়ে, তো সেই ক্ষেত্রে তার উপর বেশি অবিচার হবে। তাই ন্যায়ের প্রয়োজন। সুপ্রিম কোর্ট সংবিধানের 142 অনুচ্ছেদ অনুযায়ী ক্ষমতা ব্যবহার করে অভিযুক্তকে খালাস করে দেয়, অর্থাৎ অভিযুক্ত ছাড়া পেয়ে যায়, যাতে সে তার স্ত্রী ও সন্তানের সাথে জীবন কাটাতে পারে। সুপ্রিম কোর্ট তাকে কী হয়, রেহাই করে দেয়। যেহেতু আইনি ব্যবস্থা একটি বাচ্চাকে
যথেষ্ট অসহায় অবস্থার মধ্যে ফেলেছিল, তাই এখন রাষ্ট্রকেই তার রক্ষক হতে হবে। এই জন্য সুপ্রিম কোর্ট কিছু নির্দেশনা দিয়েছে যে ওই যে কিশোরী, অর্থাৎ বর্তমানে যে ক্লাস 10-এ পড়ে, তার পড়াশোনার ব্যয়ভার সরকার বহন করবে। তার যে ছোট বাচ্চা, তাকে কি করা হবে না, অঙ্গনওয়াড়িতে শিক্ষার ব্যবস্থা করা হবে তার, এবং তার পুষ্টির জন্য বিভিন্ন এনজিওর সাহায্য নেওয়া হবে। পরিবারের ঘরবাড়ির অবস্থা যেহেতু অত্যন্ত খারাপ, সেই জন্য তাকে বাসযোগ্য ঘর প্রদান করা হয়, কারণ বর্তমানে তারা অস্থায়ী ঘরে বাস করছে। এবং মেয়েটি যে তার স্বামীর মুক্তির জন্য মামলা চালানোর ক্ষেত্রে যে 1,35,000 টাকা খরচ করেছে, অর্থাৎ এত দরিদ্র অবস্থা সত্ত্বেও শুধুমাত্র তার স্বামীর সাথে থাকতে চেয়ে, তার স্বামীকে সে বাঁচাতে চেয়ে 1,35,000 টাকা সে ঋণ করেছে। এই যে ঋণের টাকা, এইটা সরকারকে মেটানোর জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। আদালত বলেছে যে অতীতের কষ্ট যা হয়েছে হয়েছে, সেটাকে তো মুছে ফেলা সম্ভব নয়, কিন্তু ভবিষ্যতে জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। তো সরকারকে এই সমস্ত ব্যবস্থাগুলো গ্রহণ করে আদালতে রিপোর্ট জমা দিতে হবে। এই যে আদালতের এই যে রায়টি দেখলাম, এই রায়ে যে পক্সো আইনের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে। আইনটি 18 বছরের নিচে শিশুদের যৌন নির্যাতন থেকে রক্ষার জন্য প্রণয়ন করা হয়েছিল, তো পক্সো আইনটি। কিন্তু সমস্যা সৃষ্টি হচ্ছে কখন সৃষ্টি হচ্ছে না, যখন দুজন কিশোরী, অর্থাৎ যাদের বয়স 18 বছরের কম, অর্থাৎ তারা ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ছে 18 বছরের কম বয়সে, অর্থাৎ তারা ধরতে গেলে আইনের চোখে অপরাধী হয়ে যাচ্ছে। ছেলেটি যদি নাবালক হয়, তাহলে তাকে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট অনুযায়ী অপরাধী বলে গণ্য করা হয়, আর মেয়েটি এক্ষেত্রে অবহেলার শিকার হয়ে যায়। অনেক সময় গার্জিয়ানের চাপে বা সামাজিক চাপে কি করা হয় না, এফআইআর করা হয়, এবং এফআইআর করে সাধারণত মেয়ের পক্ষ থেকেই করা হয়। এবং যা দুটো কিশোরীর, অর্থাৎ কম বয়সী ছেলে মেয়ে যারা যৌবনে পদার্পণ করতে চলেছে, তাদের জীবনকে কি হয়, পুরোপুরি ধ্বংস করে দেয়। আইন 18 বছরকে সম্মতির বয়স ধরেছে, কারণ একেবারে কম বয়স যদি হয়, অর্থাৎ 15, 16 বা 17 এই ধরনের বয়স যদি হয়, তাহলে কিন্তু তারা কারো দ্বারা বা কোনো ক্ষেত্র দ্বারা প্রভাবিত হতে পারে, এবং সেক্ষেত্রে বড় ভুল হয়ে যেতে পারে। পার্লামেন্ট কিন্তু চেয়েছে বয়স বাড়ুক। কিছুদিন আগে আমরা শুনতে পেয়েছিলাম যে বিয়ের বয়স 21 বছর করা হবে, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই বিয়ের বয়স 21 বছর করা হবে। মেয়েদের বয়স 18 আছে এবং ছেলেদের বয়স 21 আছে। এটা নাকি সাম্যের অধিকারের পক্ষে যাচ্ছে না। যাই হোক, সেটা আপাতত করা হয়নি। তো আদালত কিন্তু পার্লামেন্ট বয়স কমানোর বিরোধিতা এই জন্যই করেছে। তাই অনেক ক্ষেত্রে কোর্ট কি করে, শুধু আইন অনুসরণ করে কঠোর সাজা দেয়। আবার কেউ ন্যায়ের স্বার্থেও মানে শাস্তিকে রদ করে দেয় বা হালকা শাস্তি দেয়। তো এইসব ভিন্নমত ও বিভ্রান্তি একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আইন যদি পরিবর্তন না হয়, অর্থাৎ পরিবর্তন না হওয়া পর্যন্ত সুপ্রিম কোর্ট ছাড়া লোয়ার কোর্ট বা ট্রায়াল কোর্ট বা হাইকোর্টের কোনো বিকল্প নেই। অর্থাৎ এদেরকে কী করতে হবে না, সুপ্রিম কোর্টের কাছেই যেতে হবে। না হলে কি হবে না, অনেক মামলার বিচার কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। তাই আইন সংশোধন করা না হলে এই ধরনের জটিলতা বা প্রবলেম কিন্তু চলতে থাকবে। পরিশেষে আমরা বলতে পারি যে এই মামলা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আইন এবং বাস্তব জীবনের পরিস্থিতির মাঝের ফারাক কতটা। যেখানে আইন বলছে 18 বছরের নিচে কোনো সম্পর্কই অপরাধ, সেখানে একজন কিশোরী বলছে ওই সম্পর্কই তার বাঁচার মূলধন, তার একমাত্র আশ্রয়। ওই সম্পর্কের বাইরে সে বাঁচতে পারবে না, সে তার ফ্যামিলির সঙ্গে থাকতে চায় না, ঠিক আছে, সে সমাজের সঙ্গে থাকতে চায় না, সে চায় তার এই সম্পর্ককে আশ্রয় করে বাঁচতে। সুপ্রিম কোর্ট এক্ষেত্রে মানবিক রায় দেখিয়েছে। ন্যায় বিচার মানে কিন্তু শুধু দোষীকে সাজা দেওয়া নয়, কখনো কখনো তা ভুক্তভোগীর ভালো থাকার দিকেও তাকানো হয়। এটা হচ্ছে আজকের আমাদের আলোচনা। এটি একটি অতুলনীয় কেস যেটা আজকে আমরা আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা
নতুন কোনো গুরুত্বপূর্ণ কেস সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ।